মুভি শুরু হয় একটা ব্যাক স্টোরি দেখিয়ে, যেখানে আমাদের বলা হয় খিমরন একটা কাবিলা ছিল। তারা রাজপুতদের সাথে থাকতো, তাদের সাথে বিভিন্ন যুদ্ধ করত। অন্যান্য যুদ্ধের মতো তারা মুঘলদের সাথেও যুদ্ধ করে। এখানে মুঘলদের সাথে যুদ্ধ করার সময় তাদের পরাজয় হয়। যেহেতু রাজপুতদের আর রাজত্ব ছিল না, খিমরন জাতি এখান থেকে চলে যায়। তারা চলে আসে কাজার নামের একটা গ্রামে, যেখানে তাদেরকে কোনোভাবেই একসেপ্ট করা হচ্ছিল না, কারণ তখন এখানে জাতিগত বৈষম্য চলছিল। যেহেতু খিমরন জাতির লো কাস্ট ছিল, মানে নিচু জাতি ছিল, যে কারণে তাদের সাথে উঁচু জাতির লোকেরা প্রচন্ড খারাপ ব্যবহার করে, আর এখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। যখন এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তারা সোজা চলে যায় জঙ্গলের মধ্যে। এখন এই জাতির যে সর্দার ছিল, যার নাম ছিল শামশেরা, সে একজন ডাকাত হয়ে যায়। ডাকাত হওয়ার পর তারা সেই সব জায়গায় অ্যাটাক করত, যেই সব জায়গা থেকে কোনো এক সময় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে তারা নবাব এবং তাদের অন্যান্য সঙ্গীদের সম্পদ লুটপাট করে নিয়ে আসতো। এই সব এরিয়ায় যত ধনী ব্যক্তিরা ছিল, তারা এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল, তারা চলে যায় সাহায্য নেওয়ার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এতদিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপরে রাজত্ব করা শুরু করে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা 5000 স্বর্ণ মুদ্রা দেয়, যে কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খিমরন লোকদেরকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দারোগা পোস্টে চাকরি করত শুদ্ধ সিং। শুদ্ধ সিং একজন ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও তার চরিত্র নোংরা ছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে খিমরন লোকদের উপরে হামলা করে দেয়। এই হামলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক সেনা মারা যায়। তাদের সামনে যখন শমশেরা চলে আসে, আর শমশেরার সামনে অনেকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাশ ছিল, তখন দারোগা শুদ্ধ সিং শমশেরার সাথে যায় কথা বলতে। সে তাকে বোঝানো শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক লোক আছে, কিছু মানুষদের তোমরা মেরে ফেললেও আরো অনেক মানুষ আসবে। সে শমশেরাকে একটা অফার দেয়, তোমরা যদি এই অফারটা মেনে নাও তাহলে তোমাদের ভবিষ্যৎ সিকিউরেট হয়ে যাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদের বাড়ি দেবে, ঘর দেবে, শিক্ষা দেবে, বিনিময়ে তোমাকে স্যালেন্ডার করতে হবে আর আমাদের সাথে যেতে হবে। শমশেরা এখানে চিন্তা করে তারা এতদিন ডাকাত ছিল, যদি তারা একটা ভালো প্লেস পায় তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, যে কারণে সে তার অফার একসেপ্ট করে নেয়। হতেও পারে তারা তাদেরকে ধোকা দিতে পারে, তারপরও তারা তাদেরকে বিশ্বাস করে, যে কারণে শমশেরা তার পুরো খিমরন গোষ্ঠীকে নিয়ে কাজা নামের একটা কেল্লার মধ্যে চলে আসে। এখানে আসার পরেই সে বুঝতে পারে তাদের সাথে একটা বড় ধোকা হয়েছে। যখনই কেল্লার দরজা বন্ধ হয়ে যায়, তারপর থেকে তাদের উপরে গরম পানি দিয়ে অত্যাচার করা শুরু হয়। এখানে তাদেরকে ততক্ষণ পর্যন্ত টর্চার করা হয় যতক্ষণ পর্যন্ত তারা হার না মেনে নেয়। অত্যাচার সহ্য করতে না পেরে ধীরে ধীরে তারা সবাই এক সময় হার মেনে নেয়। এরপর শমশেরাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারের কাছে নিয়ে আসা হয়। সেখানে শমশেরা বলে সে তাদের উপরে ভরসা করেছিল আর তারা তাদেরকে ধোকা দিয়েছে। কোম্পানির গভর্নর বলে আমরা 5000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, যে কারণে তোমাদেরকে অ্যারেস্ট করেছি। যদি তুমি আমাদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। শমশেরা এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সে একটা শর্ত রাখে, এই কথাগুলো অফিসিয়ালি একটা পেপারে লিখিত দিতে হবে। অফিসার শমশেরার কথা মেনে নেয় আর সেও তাকে একটা কাগজে লিখিত দেয়। কেল্লার মধ্যে বসে বসে 10,000 স্বর্ণ মুদ্রা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু শমশেরা জানতো এই কেল্লা যখন একটা রাজা ছিল, সে এখান থেকে গোপনে একটা সুড়ঙ্গ তৈরি করেছিল, যেই সুড়ঙ্গের অন্য প্রান্ত যায় ওপেন হয় একটা নদীর মধ্যে। যদি সে এই সুড়ঙ্গ খুঁজে পায় তাহলে বাইরে গিয়ে লুটপাট করে খুব সহজেই 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবে। কিন্তু এই সুড়ঙ্গটি ছিল একটা নলকূপের অনেক গভীরে। শমশেরা বারবার চেষ্টা করে এই নলকূপের অনেক গভীরে যাওয়ার, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। যেহেতু সে গভীরে যেতে পারতো না, সে কারণে সে এই সুড়ঙ্গ খুঁজে পাচ্ছে না। এতদিনে শমশেরার বউ প্রেগনেন্ট হয়ে গেছে। শমশেরা খুবই ভালো করে জানতো যত নিচে যেতে হবে তত উপর দিয়ে লাফ দিতে হবে, যে কারণে সেখানে থাকা একটা বড় পাহাড়ের উপর থেকে লাফ দেওয়ার চিন্তা করে। তার ধারণা ছিল উপর দিয়ে লাফ দিতে পারলে সে সোজা পানির গভীরে চলে যেতে পারবে। যখন সেখানের অফিসাররা দেখতে পায় শমশেরা পাহাড়ের উপরে উঠছে, তারা মনে করে হয়তো শমশেরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে কারণে শমশেরার উপরে তারা গুলি করা শুরু করে। দেখতে দেখতে শমশেরার গায়ে অনেকগুলো গুলি লাগে। একসময় শমশেরা নিচে পড়ে যায়। এরপর তাকে একটা রশিতে ঝুলিয়ে দেওয়া হয়। শমশেরা আগে থেকেই তার রাইট হ্যান্ড আর তার ওয়াইফকে বলে রেখেছিল কোনোভাবে কোম্পানির কাছে সে ধরা পড়ে গেলে তারা যাতে বলে
বলে সে একাই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে কোম্পানির লোক শুধুমাত্র তাকেই মারে আর তার জাতিরা বেঁচে যায়। তার ওয়াইফ কোনোভাবেই এটা বলতে চাচ্ছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে এটাই বলে দেয়। এরপর দারোগা তার হাতে একটা পাথর দেয়। সে না চাইতেও সেই পাথরটা শমশেরার গায়ে মারতে হয়। এরপর ধীরে ধীরে অন্য লোকেরাও পাথর নেয় আর শমশেরাকে পাথর মারতে মারতে মেরে ফেলে। শমশেরা তার জাতির জন্য অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয় অনেক করুণভাবে। 25 বছর পরে আমরা শমশেরার ছেলে বাল্লিকে দেখতে পাই, যাকে দেখতে হুবাহু শমশেরার মতো লাগছে, কিন্তু সেখানে সবাই তাকে ভাগোরার ছেলে বলে। ভাগোরা বলতে যে এখান থেকে পালিয়ে গেছে। এখানে থাকা শমশেরার রাইট হ্যান্ড, যাকে সবাই এখানে বাবা বলে ডাকে, সে তাকে বিভিন্ন ট্রেনিং দিয়ে ভালো করে প্রস্তুত করছিল। বল্লি এখানে বুঝতে পারছিল না তাকে কি ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। সত্যিকার অর্থে তাকে পাহাড়ে চড়া এবং পানিতে দীর্ঘ সময় শ্বাস বন্ধ করে রাখার ট্রেনিং দেওয়া হচ্ছিল। এরপর কেল্লার মধ্যে একদিন প্রোগ্রাম হচ্ছিল, যেখানে সোনা আসে ড্যান্স করার জন্য। সোনা একজন নর্তকী, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে নাচ গান করে। বল্লি এবং সোনা দুইজনকে পছন্দ করে। বল্লি একদিন পাহাড়ের ওই পারে যায়, যেখানে অনেকগুলো অফিসারদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। সেখানে থাকা একটা হাবিলদারকে সে বলে, আমিও অফিসার হতে চাই। হাবিলদার তাকে বলে, তুমি আগামীকালকে সকালে এখানে চলে এসো, তোমারও ট্রেনিং শুরু হয়ে যাবে। বল্লি খুব সকালেই সেখানে পৌঁছে যায়। এরপর দারোগা তাকে বিভিন্ন কাজ করতে দেয়। সে তাকে সেই সব ট্রেনিং করতে বলে যেই সব ট্রেনিং গুলো এতদিন তার অফিসারদের দেওয়া হয়েছে। সবগুলো টাস্ক শেষ করে বল্লি সোজা চলে আসে দারোগার জুতা মুছতে। এখানে দারোগা সুদ্দ সিং তাকে বলে, অফিসারের অন্যতম একটা কাজ হলো সাজা দেওয়া, এখন তাকেও সাজা দিতে হবে। এরপর তার সামনে খামিরান ছোট একটা বাচ্চাকে এনে রাখা হয়, কিন্তু বল্লি সরাসরি না করে দেয়। সে দারোগাকে বলে এই বাচ্চাকে যে শাস্তি দেওয়ার কথা ছিল সেটা যাতে তাকে দেওয়া হয়। এরপর দারোগা সুদ্দ সিং তাকে একটা পাথরে বেঁধে অনেকবার চাবুক দিয়ে মারে, যে কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অবশেষে বল্লিকে তার বাবার এবং বংশের অন্য সকল কথা বলে দেওয়া হয়, যেটা এতদিন সে জানতো না। এবার বল্লি তার বাবার প্রকৃত পরিচয় জেনে গিয়েছে। পরের দিন সকালবেলা সে সেই পাহাড়ের চূড়ায় ওঠে যেখান থেকে তাকে লাফ দিতে হবে। নিচে দাঁড়িয়ে সব মানুষগুলো তাকে দেখছিল। এর মধ্যে সে এখান থেকে লাফ দিয়ে দেয়, সরাসরি চলে যায় পানির একদম গভীরে। আর পানির গভীরে সত্যি সত্যি সেখানে একটা সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি চলে আসে বাইরের পৃথিবীতে। সেখানে থাকা পুলিশগুলো এই কুয়োর মধ্যে বল্লিকে খুঁজে বেড়াচ্ছিল। তখন বাবা এখানে আর একটা লাশ এনে রেখে দেয়, যাতে সবাই মনে করে বল্লি মারা গেছে। অপরদিকে বাইরে চলে আসার পর বল্লি একটা ঘোড়া পেয়ে যায়। সে তার কাছে থাকা সেই ম্যাপটা বের করে, যেটা তাকে বাবা দিয়েছিল। এই ম্যাপ ধরে সে সরাসরি তাদের গ্রামে চলে যেতে পারবে। এই গ্রামে একটা লোক আছে যার নাম দুধ সিং। দুধ সিং ও একজন খামিরান। সে বল্লিকে বলে শমশেরা আগে থেকেই জানতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাথে ধোঁকাবাজি করতে পারে, যে কারণে শমশেরা আগে থেকেই একটা প্ল্যান করে আর তাদেরকে হেল্প করার জন্য কিছু পরিমাণ লোক সে বাইরে রেখে দেয়। আর তাদেরকে বলা হয়েছিল তারা যাতে নিজেদের পরিচয় গোপন করে অন্য মানুষের সাথে মিশে থাকে। বল্লি এখানে আসার পর বুঝতে পারে এখানে অনেক খামিরান আছে যারা নিজেদের পরিচয় গোপন করে নিজেদের চিহ্ন লুকিয়ে রেখে এখানে বসবাস করছে। প্রতিটি খামিরান মানুষের মাথায় একটা চিহ্ন দেওয়া ছিল। যেহেতু বল্লি এখানে এসে পড়েছে, যতগুলো খামিরান লোক এখানে থাকতো তারা সবাই একত্র হয়ে যায়। তারা জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় আসে যেখানে শমশেরা আগে রাজত্ব করত। এখানে সবাই মিলে আবার নতুন একটা টিম গঠন করে, আর বল্লি সেই টিমের লিডার। এরপর বল্লি হেল্প নেয়ার জন্য সোনার কাছে চলে আসে। যেহেতু সোনা তাকে পছন্দ করত, সে কারণে সে রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য। এরপর থেকে সোনা যেখানে যেখানে প্রোগ্রাম করে, বল্লি এবং তার দলবলও সেখানে লুকিয়ে চলে আসে। প্রতিটি প্রোগ্রামের মধ্যেই তারা ডাকাতি করে। ধীরে ধীরে বল্লি অনেক বড় একটা ডাকাত হয়ে যায়, কিন্তু কেউ জানতো না বল্লির আসল নাম। এই শহরে আরো অনেকগুলো খামিরান লোক ছিল যারা এতদিন ভয় পেয়ে চুপ করে থাকতো। যখন দেখলো বল্লি অনেক ফেমাস হয়ে গেছে, তারাও বল্লির সাথে যোগ দেয়। ধীরে ধীরে বল্লির গ্রুপ বড় হতে থাকে। এতদিনে দারোগা সুদ্দ সিংহ জানতে পেরেছে বল্লির কথা, কিন্তু সে এটা শিওর ছিল না যে এখানে ডাকাত হয়ে ফেমাস হয়ে গেছে সে আর কেউ নয়, সে ছিল বল্লি। এরপর দারোগা সুদ্দ সিং এখানে কেসটা সমাধান করার চিন্তা করে। অল্পতেই সে বুঝতে পারে যেখানে যেখানে সোনা ডান্সের প্রোগ্রাম করে সেখানেই ডাকাতি হচ্ছে। এরপর সে সোনাকে অ্যারেস্ট করে আর একটা জায়গায় এনে বেঁধে রাখে। আর সে অপেক্ষা করতে থাকে কখন ডাকাত দল আসবে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য।
জন্য। সে যখন সোনাকে টর্চার করছিল এর মধ্যে বল্লি এখানে চলে আসে পুরো টিম নিয়ে। তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয়। বল্লি সোনাকে সারিয়ে নিয়ে যায়। এই মারামারির মধ্যে দারোগার গায়েও গুলি লাগে। বল্লি এখান থেকে যাওয়ার সময় একটা দরজার মধ্যে বড় করে লিখে যায় শামশেরা। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নতুন একটা অফিসার চলে এসেছে, কারণ পুরনো অফিসার ডাকাতি কেসের কোনো সমাধানই করতে পারছে না। এখানে নতুন যে অফিসার এসেছে সে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হলেও সে অনেক ভালো একটা লোক ছিল। সে অন্যান্য অফিসারের মতো খারাপ চরিত্রের নয়। এই অফিসার লাঠি খেলার অনেক ভক্ত ছিল, যে কারণে সে একটা লাঠি খেলার আয়োজন করে। অফিসার দেখতে পায় এখানে কেউই লাঠি খেলায় ভালো না, যে কারণে সে নিজেই চলে আসে লাঠি খেলার জন্য। আর সে সবাইকে অফার করে, যদি কারো সাহস থাকে আমার সাথে লাঠি খেলতে আসো। বল্লিও জানতো এখানে নতুন একটা অফিসার এসেছে, যে কারণে তার সাথে দেখা করার জন্য সেও চলে আসে। সে নতুন অফিসারের সাথে লাঠি খেলা শুরু করে দেয়। লাঠি খেলা খেলতে খেলতে বল্লি তাকে বলে, তুমি যদি কোনো ডাকাতকে ধরতে চাও তাহলে তার পিছনের ইতিহাস তোমাকে আগে জানতে হবে। এরপর অফিসারকে সে একটা চিঠি দেয় আর এখান থেকে চলে যায়। এই দিন রাতে যখন এই অফিসার খামিরান লোকদের সম্পর্কে অনেক স্টাডি করে, সে পুরো ব্যাপারটাই বুঝতে পারে, কিভাবে তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে আর কিভাবে তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে। অন্য অফিসার সরাসরি বলে দিয়েছে খামিরান লোকেরা ডাকাত। নতুন অফিসার বলে তারা পরিস্থিতির শিকার। অন্যদিকে বল্লি সবসময় লাগাতার ডাকাতি করে যাচ্ছে। সে কোনোভাবে 10,000 স্বর্ণ মুদ্রা একত্র করতে চায়। এত কিছুর মধ্যে হঠাৎ করে দারোগার বউ মারা যায় আর সে নতুন একটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে নতুন অফিসার আর একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, আমি আপনার সাথে আবারও দেখা করব। নতুন অফিসার বুঝতে পারে বল্লি হয়তো দারোগার বিয়েতেই ডাকাতি করবে। দারোগার বিয়ের দিন বল্লি তার পুরো গ্রুপ নিয়ে এখানে অ্যাটাক করে দেয়। এখান থেকে সে সব স্বর্ণগণ্য লুট করে নেয়। যখন তারা এখান থেকে যাচ্ছিল, দারোগা ক্ষেপে যায় আর তাদের উপরে গুলি করা শুরু করে। এখানে তাদের মধ্যে সব থেকে ছোট যে ছেলেটি প্রীতম ছিল সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার হাত থেকে স্বর্ণের ব্যাগগুলো পড়ে যায়। এতদিন ধরে তারা যে লুটপাট করেছে এই স্বর্ণগুলো তারা একটা জায়গায় লুকিয়ে রাখে। সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর নর্মাল মানুষের সাথে মিশে যায়। তারা সবাই দেওয়ালির জন্য অপেক্ষা করছিল। বল্লি চিন্তা করে দেওয়ালির পরে আবার তারা ডাকাতি শুরু করবে আর 10,000 স্বর্ণ মুদ্রা একত্র করে নিজেদের স্বাধীনতা কিনে নেবে। দেওয়ালির অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চারদিকে অনেক খোঁজাখুঁজি করে আর অনেকগুলো খামিরান লোকদের অ্যারেস্ট করে ফেলে। তারা খুব সহজেই খামিরান মানুষদের অ্যারেস্ট করতে পারছিল, কারণ প্রতিটি খামিরান মানুষের মাথায় একটা চিহ্ন দেওয়া ছিল। তাদের মধ্যে অনেকগুলো মানুষ ধরা পড়ে গেছে। যারা জীবিত ছিল তারা সবাই মিলে আবার জঙ্গলে একত্রিত হয়। শেষ ডাকাতির সময় যে ছোট ছেলেটি মারা গিয়েছে তার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, এভাবেই তারা যদি ডাকাতি করতে থাকে একসময় তারা সবাই মারা যাবে। এরপর আকাশের দিকে সে একটা গুলি করে, যে কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের লোকেশন বুঝতে পারে। এই লোকটি আগে থেকেই দারোগার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিল, যাতে সবাইকে অ্যারেস্ট করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। একটুর মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দারোগা এখানে চলে আসে। কোনোভাবে সোনাকে একটা জায়গায় লুকিয়ে রেখে তারা এখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে সোনার লিভার পেইন শুরু হয়। সে এখানেই একটা বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে কিছু খামিরান যারা বাগী হয়ে গেছে তারা কোম্পানির লোককে সেই জায়গা দেখিয়ে দেয় যেই জায়গায় স্বর্ণগুলো লুকিয়ে রাখা হয়েছে। তাদের লুট করা সোনাগুলো সেই গাছের উপরে ছিল যেই গাছের মধ্যে সোনা তার বাচ্চাকে নিয়ে লুকিয়ে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে থাকা সকল লুট করা সোনাগুলো পেয়ে যায়। দারোগা যখনই জানতে পারে বল্লির এখানে একটা ছেলে বাচ্চা হয়েছে, সে তাকেও মেরে ফেলতে চায়। তখনই দারোগার সামনে সেই নতুন অফিসারটি চলে আসে। সে সোনাকে এবং বল্লির ছেলেকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে বল্লি ফাইনাল একটা মারামারির জন্য প্রস্তুত হচ্ছিল। যখন সে জানতে পারে কুইন এলিজাবেথের মুকুট পুরো ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেটের মধ্যে প্রদর্শন করা হচ্ছে, বল্লি এই মুকুটটা চুরি করার সিদ্ধান্ত নেয়। যেই ট্রেনে করে এই মুকুটটা নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রেনের মধ্যে সে একটা বিস্ফোরণ ঘটায় আর এখান থেকে সে মুকুটটা চুরি করে নেয়। এই ঘটনাটি নতুন অফিসারের সিনিয়র অফিসাররা যখন জানতে পারে তার উপরে অনেক প্রেসার দেওয়া হয় যাতে সে দ্রুত এই মুকুটটি উদ্ধার করে। এর মধ্যে শমশেরা নতুন অফিসারকে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, তোমরা যদি এই মুকুট ফেরত নিতে চাও তাহলে আমার গোষ্ঠীর সকল
খামিরানকে তোমরা ছেড়ে দাও। বল্লির সামনে নতুন অফিসারটি দাঁড়িয়েছিল আর তার পিছনে ছিল পুরো একটা সেনাদল। এর মধ্যে হঠাৎ করে নতুন অফিসারকে কেউ গুলি করে ফেলেছে। এই পুরো প্ল্যান করে দারোগা সুদ্ধ সিং। সে নতুন অফিসারের বিরুদ্ধে নিজের একটা দল গঠন করে আর নতুন অফিসারকে এখানেই মেরে ফেলার চেষ্টা করে। এরপর তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয় এবং সর্বশেষ দারোগা একাই বেঁচে থাকে যে বল্লিকে মেরে ফেলতে চায়। দারোগা একটা প্ল্যান করে, সে বল্লিকে অ্যারেস্ট করার পরে নতুন অফিসারের উপরে হামলা করার দায়ভার তার মাথায় চাপিয়ে দেবে। দারোগা সুদ্ধ সিং বল্লিকে মারার জন্য সোনার মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে, যে কারণে বল্লি একের পর এক মার খেতেই থাকে। কেল্লার মধ্যে বন্দী থাকা অন্য কয়েদিরা যখন বুঝতে পারে তাদেরকে বাঁচানোর জন্য বল্লি একাই এসেছে মুকুট নিয়ে আর এখন সে মার খাচ্ছে, তখন তাদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়। তারা সবাই মিলে এখানে অ্যাটাক করা শুরু করে। এতক্ষণে বল্লি অনেক মার খেয়েছে। দারোগা সুদ্ধ সিং যখন তাকে গুলি করে ফাইনালি মেরে ফেলতে যাবে তখনই হঠাৎ করে আজব একটা ঘটনা ঘটে। কাকের পুরো একটা সেনাদল তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। কাকের সেনাবাহিনী যখন তাদের উপরে অ্যাটাক করেছে, এর মধ্যে পিছন থেকে সকল খামিরান লোকেরাও তাদের সাথে যুক্ত হয়ে দারোগা আর তার সঙ্গীদের উপরে অ্যাটাক করে দেয়। এরপর দারোগাকে একটা পাথরের সাথে বেঁধে সেইভাবে পিটানো হয় যেভাবে তাকে পিটানো হয়েছিল। এরপর কেল্লার মেইন গেটের সামনে তাকে একটা রশিতে ঝুলিয়ে রাখা হয়। সিন শিফট হয়, আমরা দেখি নতুন অফিসার এখনো জীবিত আছে। যখন সে এখানে আবার ফেরত আসে, সে দেখে এখানে একটা চিঠি আছে যেখানে লেখা ছিল বল্লি তাদের মুকুট তাদেরকে ফেরত দিয়ে গেল। পাশেই মুকুটটি রাখা ছিল, অর্থাৎ মুকুটের বদলে বল্লি তার নিজের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এত দূর যখন এসে পড়েছেন, আশা করি মুভিটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে যাবেন। কমেন্টে জানিয়ে দেবেন এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা হবে।